আসসালামু আলাইকুম। পাহাড়িয়া জঙ্গলে বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে ভুলবশত বোতলে আটকে থাকা এক শয়তানকে মুক্ত করে ফেলে ওয়ারি, যার ফলে অভিশপ্ত হয়ে যায় সে নিজে। আর এই অভিশাপের দরুন আস্তে আস্তে করে তার শরীরে ভর করতে থাকে ওই শয়তান। এই শয়তান জিনের পাওয়ার ছিল মূলত কিছুটা জম্বির মতো। সে যাকে কামড়াতো এবং তার ওপর রিচুয়াল করা মাত্রই সে পরিণত হতো তার মতোই একটা জম্বি শয়তানে। এখন হোস্টেলে থাকা ২৭ জন স্টুডেন্টের থেকে অনেক স্টুডেন্টরাই এরকম জম্বি শয়তানে পরিণত হয়। এমন পরিস্থিতিতে বাকি স্টুডেন্টরা কিভাবে বাঁচবে? না তো তারা পালাতে পারছিল, না তো এই শয়তানদেরকে মারতে। তাদের পরিণতি কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যার নাম রাসক অর্থাৎ আসর। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে শুরুতে আমরা একটা বয়েজ হোস্টেলের দৃশ্য দেখতে পাই, যেখানে রুমে বসে একজন ছেলে স্ক্রলিং করছিল। এমন সময় আচমকা বিদ্যুৎ চমকে ওঠে এবং কারেন্ট চলে যায়, ফলে চারিদিক অন্ধকার হয়ে পড়ে। সেই সাথে নেটওয়ার্ক থাকে না। ছেলেটি তাই তো বিরক্ত হচ্ছিল। এমন সময় পেছন থেকে কারোর একটা গুংরানোর আওয়াজ শোনা যায়। সেই দিকে তাকাতেই সে অন্ধকারের মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কে জিজ্ঞাসা করলে অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। তবে অন্ধকারে থাকা ছেলেটি যখন আলোর কাছে আসে তখন দেখা যায় তার বিভৎস রূপ, যাকে দেখতে কোনো জম্বি থেকে কোনো অংশেই কম ছিল না। ফলে তার আক্রমণে সুস্থ ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে। সে চিৎকার করে আশপাশ থেকে সাহায্য চাইছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। এভাবে পালাতে পালাতে সে একটা রুমের ভেতরে ঢুকে বিছানার নিচে লুকিয়ে পড়ে। সেখানে ভয়ে কাঁপছিল। এমন সময় আমরা দেখতে পাই ওই ঘরে প্রবেশ করে জম্বির মতো দেখতে ওই ছেলেটি। সে আচমকাই সে বিছানার নিচে লুকিয়ে থাকা ছেলেটির মাথা ধরে বসে, আর সেখানে ছটফট করতে থাকে ছেলেটি এবং রক্ত ছিটকে পড়তে থাকে চারিপাশে। এরই সাথে শেষ হয়ে যায় দৃশ্যটি। আমরা দেখতে পাই কয়েকজন ফ্রেন্ডের একটা গ্রুপকে, যারা কিনা সকলে বয়েজ হোস্টেলে থাকত। এই ৫ ফ্রেন্ডের সাথে ২ জন মেয়ে ছিল। একজন ছিল আদিলের বোন আলিয়া, আর অন্যজন ছিল আলিয়ার বেস্ট ফ্রেন্ড ফিজা, যার গাড়িতে করে তারাই জঙ্গলে পিকনিক করতে এসেছিল। পিকনিকে এসে তারা ফ্রেন্ডরা মিলে ভীষণ মজা করছিল। এখানে আদিলের ফ্রেন্ড ওয়ারি বেশ ছবি তোলার প্রতি আগ্রহ ছিল। তারা সবাই মিলে মিশে পানিতে গোসল করছিল। অন্যদিকে ফিজা ব্যস্ত ছিল তার গাড়ির টায়ার চেঞ্জ করতে। অন্যদিকে ওই সময় আমরা একটা প্রাইভেট কারে করে তাদের হোস্টেলের দিকে আসতে দেখতে পাই একজন টিচারকে। এই টিচারের নাম ছিল নাজিম। নাজিমের হাত থেকে আমরা বুঝতে পারি যে সম্প্রতি কোনো এক অ্যাক্সিডেন্টে। এখন যেহেতু সেমিস্টার ব্রেক ছিল, তাই ড্রাইভার তাকে প্রশ্ন করে যে সে এখন কেন কলেজে যাচ্ছে। কলেজে এখন তো কোনো স্টুডেন্টই হয়তোবা নেই। নাজিম এই কথার কোনো উত্তর দেয় না। অন্যদিকে আলিজা দেখতে পায় আদিল অর্থাৎ তার ভাইকে তার মা কল করেছে। ফোন নিয়ে সে আদিলের কাছে যায়, তবে আদিল তখন তার মায়ের সাথে কথা বলতে চায় না। সে আলিজাকে বলে যে সে পরবর্তীতে কল ব্যাক করার। তখন আলিজা তাকে মনে করিয়ে দেয় যে তাদের হোস্টেলের নেটওয়ার্ক পাওয়া যায় না। প্রতি উত্তরে আদিল বলে সেখানে ওয়াইফাই কানেকশন রয়েছে, সে তাদের মায়ের সাথে কথা বলে নিবে। এ কথা মেনে নিয়ে আলিয়াই তার মায়ের কল রিসিভ করে এবং তার সাথে কথা বলে। সে যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন তার ছবি তুলতে থাকে ওয়াডি মূলত আলিয়াকে পছন্দ করত, যে ব্যাপারটা আলিয়াও জানত। এখন অন্যদিকে আমরা হোস্টেলের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি মহিলা আসে হোস্টেলের ছেলেদের জন্য খাবার ডেলিভারি করতে। সেখানে থাকা সিকিউরিটি গার্ড বলে যে মাত্র হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই সেমেস্টার ব্রেকে বাড়িতে চলে গিয়েছে। তখন তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পাই যে এই হোস্টেলের ঠিক পেছনে একটা গ্রাম ছিল। প্রায় ১ সপ্তাহ আগে সেখানে কিছু একটা ঘটেছিল, যে ভয়ঙ্কর ঘটনার দরুন বেশ কয়েকজন পজেস হয়ে গিয়েছে। সেখানে অনেক লোক মারাও পড়েছে। যদিও সিকিউরিটি গার্ড মহিলাটির এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে পিকনিকে থাকাকালীন নামাজের সময় হয়ে যাওয়ায় এলহাম নামাজ পড়ে এবং তার সাথে আলিয়াও জয়েন করে। তারা দুজন নামাজ আদায় করে খাবারের স্থানে চলে যায়। সেখানে বাকি সবাই উপস্থিত থাকলেও ওয়াডি ছিল না। সে তো জঙ্গলের মাঝে ঘুরে বেড়াচ্ছিল এবং ছবি তুলে বেড়াচ্ছিল। এটা করার সময় আচমকায় জঙ্গলের পথে তার পায়ে একটা ছোট্ট কাচের বোতল বাঁধে, যেটার মুখ লাল একটা সুতো দিয়ে পেঁচানো ছিল। সেই সাথে এই বোতলের ওপরও কিছু একটা লেখা ছিল। এইসব ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে ওয়াডি এখানে এই বোতলটির মুখ খুলে ফেলে।
সাথে সাথে ধোঁয়ার মতো কিছু একটা বের হয় বোতলটি থেকে। আশপাশ থেকে ফিসফিসানের আওয়াজ শোনা যায়, ফলে ভয়ে ওয়াডির হাত থেকে বোতলটি নিচে পড়ে যায় এবং ভেঙে যায়। এর ভেতর থেকে কালো লিকুইড টাইপের কিছু একটা বের হয়। সেই সাথে ছোট্ট একটা পুতুলের মতো কিছু একটা ছিল, যেটা সে দেখছিল এবং ছবি তুলছিল। এমন সময় পিছন থেকে তাকে নাম ধরে কেউ যেন ডাক দেয়, তবে সেখানে তো কেউ ছিল না। অপর পাশ থেকে ডাক শোনা যায়, তবে সেখানেও কেউ ছিল না। এমন সময় তার বন্ধুরা তাকে ডাকতে থাকে, ফলে সে আর ঠিক তখনই আমরা দেখতে পাই যেখানে সে বোতল ভেঙেছিল তার পাশে একটা গাছে অদ্ভুত কিছু কালো জাদুর মন্ত্র লেখা ছিল, সেই সাথে ছিল অসংখ্য বোতল। দেখে মনে হচ্ছিল এখানে কেউ উপাসনা করেছে কোনো ভয়ানক শক্তির। এখন অন্যদিকে আমরা দেখতে পাই হোস্টেলের খাবার রেখে ওই মহিলা যখন চলে যাচ্ছিল তখনই সেখানে চলে আসেন নাজিম। নাজিমকে দেখে ওই মহিলা এবং সিকিউরিটি গার্ড দুজন একটু অবাক হয়। টিচার নাজিম ওয়ার্ডেনের খোঁজে ভেতরে চলে যায়। তখন সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা জানতে পারি নাজিম মূলত অ্যাক্সিডেন্টের পর থেকে ছুটিতে ছিল, এখনও তার ছুটিতে থাকার কথা। এরই কারণে তারা অবাক হয়েছিল এই সময় তাকে ফিরতে দেখে। ওয়ার্ডেনের ঘরে যাওয়ার পর জানা যায় যে নাজিমকে মূলত ওয়ার্ডেনই ডেকে পাঠিয়েছে, কারণ একদিনের জন্য তাকে স্টুডেন্টের খেয়াল রাখতে হবে। ওয়ার্ডেনের কিছু এমার্জেন্সি কাজ চলে এসছে, আর এই জন্য সে নাজিমকে দুঃখ প্রকাশ করে। নাজিম নিজেও বাড়িতে থাকতে চাইছিল না, সেও একটু চেঞ্জ চাইছিল, আর এই কারণে সে এই ব্যাপারটা নিয়ে দুঃখী ছিল না। এখন ওই রাতে মোট ২৭ জন স্টুডেন্ট এই হোস্টেলে থাকবে। ওয়ার্ডেনের ঘরে থেকে তাদেরই খেয়াল রাখবে নাজিম। ওয়ার্ডেন যখন তাকে বলে যে আজ মাগরিবের ওয়াক্তে নামাজের সময় সেই যেন ইমাম হয়, যেমনটি সে এতদিন হয়ে এসেছে, তবেও এখানে নাজিম বলে অন্য কাউকে বেঁকে নিতে। ফলে আমরা বুঝতে পারি ওই অ্যাক্সিডেন্টের কারণে নাজিম মূলত মহান আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে ব্যাপারটা নিয়ে খারাপ লাগে ওয়ার্ডেনেরও। এবং সে সেখান থেকে উঠে চলে আসে ওয়ার্ডেনের রুমে। সেখানে এসে নাজিম অনেক দুঃখী হয়ে পড়ে। সে তার পকেট থেকে তার স্ত্রী এবং সন্তানদের ছবি বের করে। তার স্ত্রীও 2 ছেলে মেয়ে ছিল। এই অ্যাক্সিডেন্টের কারণে তাদের হারাতে হয়েছে নাজিমকে। তাই তো মহান আল্লাহ তাআলার বিচার কোনো মতে সে মেনে নিতে পারছিল না। এখন এইদিকে আদিলদের রওনা হতে বেশ দেরি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ওয়ার্ডেনও হোস্টেল থেকে চলে গিয়েছিল, যেই কারণে সিকিউরিটি গার্ড দরজা আটকে দিয়ে বাইরে কোথাও চলে যায়। তখনই মেইন দরজার কাছে এসে পৌঁছায় ফিজার সব স্টুডেন্টদের নিয়ে। তবে গেট বন্ধ দেখে তারা বুঝতে পারছিল না যে তারা ভেতরে কিভাবে প্রবেশ করবে। তখনই তাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড নিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে ফিজাকে বলে মেইন রোডের কাছে নিয়ে তাদেরকে নামিয়ে দিতে। মেইন রোডের সাথে এই হোস্টেলের যে পকেট গেটটা ছিল সেটা দিয়ে ভেতরে প্রবেশ করা যেত। এখন সেখানে নামিয়ে দেওয়ার পর আদিল তার বোন আলিয়াকে বিদায় জানায় এবং তার কাছ থেকে কিছু টাকা রেখে দেয়। এখানে তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি আলিয়ার খুব আদরের ছিল আদিল। তারা দুজন আসলে যমজ ভাই বোন, আর এরই কারণে তারা একজন আরেকজনকে এত প্রচণ্ড ভালোবাসত। সেই সাথে ফিজার মনে হচ্ছিল যে ওয়ারি হয়তোবা আলিয়াকে পছন্দ করে, তবে আলিয়া তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এখন তারা সকলে ভেতরে প্রবেশ করে। সবার শেষে ছিল ওয়ারি, যাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না আদিল। সে এখানে ওয়ারির কাছে জিজ্ঞাসা করে যে সে আলিয়াকে পছন্দ করে কিনা। ওয়ারি জিজ্ঞাসা করে যে এদিকে কোনো সমস্যা আছে। আদিল বলে সমস্যা তো আছে, সে তার দুলাভাই হতে চলেছে। এই ব্যাপারটা নিয়ে দুই বন্ধু মজা করতে করতে ভেতরে প্রবেশ করে, তবে তারা কিছুতেই ওয়ার্ডেনের হাতে ধরা পড়তে চাইছিল না। তারা সকলে যেহেতু সেমিস্টার ব্রেকে ছিল, তাই তারা নিশ্চিত হয়ে যায় যে টিচাররা কেউ হোস্টেলে নেই। এরই কারণে টিচারের রুমের সামনে দিয়ে তারা ভেতরে প্রবেশ করবে বলে ঠিক করে। এখন তারা নির্ভয়ে ভেতরের দিকে যাচ্ছিল, এমন সময় ওয়ারি একটা অন্ধকার ঘর থেকে তার নামের ডাক শুনতে পায়। সেদিকে এগিয়ে গেলে সে কাউকেই দেখতে পায় না। তাই তো ফোনের টর্চ জ্বালিয়ে সে ভেতরে দেখার চেষ্টা করে, এরপরে সেখানে কাউকেই দেখা যায় না। তাই তো সে চলেই আসছিল, এমন সময় আমরা ঠিকই ওই কণ্ঠের ডাক শুনতে পাই। যেদিকে খেয়াল না করে ওয়ারি চলে আসে। এদিকে ওয়ারি অনেকটা পিছে দেখে আদিল একটু অবাক হয় এবং তাকে কারণ জিজ্ঞাসা করে, তবে ওয়ারি তার সাথে এই অদ্ভুত অনুভূতির ব্যাপারে শেয়ার করে না। এখন তারা মজা করতে করতে গিয়ে পৌঁছে নিজেদের হোস্টেল রুমে। এখানে গিয়েই তারা হতবাক হয়ে যায়, কেননা টিচার নাজিম তাদের জন্য অপেক্ষা করছিল। তারা যখন বাহানা করতে থাকে
যে তারা নামাজ পড়ছিল তখন নাজিম ওখানে লিস্ট বের করে যেখানে মাত্র 7 জন স্টুডেন্টই আজকে নামাজে জয়েন করেছে, যাদের মধ্যে তাদের নাম নেই। ফলে এখানে তারা বুঝতে পারছিল যে তারা ধরা পড়ে গিয়েছে। এই রুমে আবার নাজিম তাদের বেডের কাছে গ্যাস লাইট এবং সিগারেট পেয়েছিল। এখানে যদিও অস্বীকার করার চেষ্টা করে, তবে তারা বাদে এই রুমে আর কোনো স্টুডেন্ট নেই। সবাই সেমিস্টার ব্রেকে গিয়েছে, এই কারণে তাদের শাস্তি পেতে হয়। নাজিম তাদেরকে ওয়াশরুম ধোয়ার দায়িত্ব দেয়। বাধ্য হয় তারা 5 ফ্রেন্ড মিলে ওয়াশরুম ধুচ্ছিল। তারা এখানে হাসি ঠাট্টা করছিল, তখনই আদিল লক্ষ্য করে ওয়ারি কিছুটা অন্যমনস্ক। সেই ব্যাপারে জিজ্ঞাসা করে ওয়ারি বলে তার একটু জ্বর এসেছে। তখনই সেখানে আরও 2 জন স্টুডেন্ট চলে আসে। অন্যদিকে ওই সময়ে আমরা নাজিমকে দেখতে পাই যে কিনা ওই সিগারেটের বক্স এবং গ্যাস লাইট নিয়ে নিজের রুমে রাখে এবং এই সব নিয়ে ভাবতে থাকে। এমন সময় হঠাৎই বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়ে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যায়, যার ফলে পুরো কলেজে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকারে ছেয়ে যায় চারপাশ, ফলে কলেজের ওয়াইফাই কানেকশন চলে যায়। কলেজটি এমন স্থানে ছিল যেখানে কোনো রকম নেটওয়ার্কই ছিল না। ফলে আদিল চিন্তায় পড়ে যে সে তার মায়ের সাথে কিভাবে কথা বলবে। এই সব চিন্তা ভুলে 4 জন মিলে কাজ করতে থাকে এবং মজা করতে থাকে। ওই সময় ওয়ারি একাকী দাঁড়িয়েছিল, যেখানে হঠাৎ করে সেই কণ্ঠের বারবার ডাক শুনতে পায়, যা শুনতে এবার তার শরীর খারাপ হতে শুরু হয়। তার ওই দৃশ্যগুলো চোখে ভাসতে থাকে, যেগুলো আমরা ওই জঙ্গলে দেখেছিলাম, অর্থাৎ কালো জাদুর সব জিনিসপত্রের দৃশ্য। এগুলো দেখতে দেখতে হঠাৎ করে তার বমি হতে শুরু করে। তার মুখ থেকে রক্ত পড়ছিল। তার এই আওয়াজ শুনে সবাই তার কাছে ছুটে আসে এবং ওয়ারিকে এইভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে তাকে রুমে নিয়ে যাওয়া হয়। বিছানায় শুইয়ে দেওয়ার পর আদিল লক্ষ্য করে ওয়ারির অনেক জ্বর, তার কপালে হাত দেওয়া যাচ্ছিল না। হুট করে তাকে এইভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তাই তো আদিল তখনই বেরিয়ে পড়ে টিচারের কাছে, যাতে করে মেডিসিন আনতে পারে। সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওয়ারি ছটফট করতে থাকে, যেন তার শরীরের ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছে, যার উপর তার নিজের কোনো কন্ট্রোলই ছিল না। অন্যদিকে ওই সময় আমরা টিচার নাজিমকে দেখতে পাই, যে কিনা সিকিউরিটি গার্ডের কাছে গিয়েছিল কেন কারেন্ট গিয়েছে এই ব্যাপারে শুনতে। তবে এখন যেহেতু ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, তাই কাল সকালের আগে কারেন্ট আসবে না। এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে নাজিম। সেই স্টুডেন্টদের দিকে ঠিকভাবে খেয়াল রাখতে বলে সেখান থেকে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে নিজের রুমের সামনে দেখতে পায় আদিলকে। আদিল যখন ওয়ারির অসুস্থতার কথা বলে, তখন তার মনে হয় সে হয়তোবা মিথ্যা বাহানা বানাচ্ছে কাজ থেকে বাঁচার জন্য। তবে আদিল তাকে তার সাথে যেতে বলে। ওই সময় আমরা ওয়ারিকে দেখতে পাই, যার মুখ থেকে কালো লিকুইড বের হচ্ছিল। তাকে কোনোভাবে ধরে রাখতে পারছিল না নিক, স্যাম এবং ইলহাম। একবারে তার মুখ থেকে অনেকখানি লিকুইড বের হয় এবং সে শান্ত হয়ে পড়ে। ইলহাম তাকে দেখতে এগিয়ে গেলে সে আক্রমন্ত হয়ে ওঠে, যা দেখে তারা 3 জনই ভীষণ ভয় পেয়ে যায়। তার চোখ পুরোপুরি কালো হয়ে গিয়েছিল এবং সে এক জম্বির মতো ব্যবহার করছিল। সে এখানে তার এই ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে যাচ্ছিল ইলহামের দিকে। ইলহাম তো দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় সেখানে এসে পৌঁছায় আদিল এবং নাজিম। ওয়ারির মুখে লাইট পড়া মাত্রই সে সেখান থেকে পালিয়ে যায়। এই আক্রমণের দরুন নিক পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই তাকে নিয়ে যাওয়া হয় নাজিম অর্থাৎ ওয়ার্ডেনের রুমে। সেখানে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেওয়া হয়। এরপর নাজিম তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে সবকিছু খুলে বলতে। সবটা শোনার পরও নাজিম বুঝতে পারছিল না যে ওয়ার্ডের আসলে কি হয়েছে। এদিকে কারেন্ট না থাকায় ওয়াইফাই এবং টেলিফোনে কোনো রকম লাইন ছিল না। এছাড়া পুরো কলেজে নেটওয়ার্ক পাওয়া যেত মাত্র একটা নির্দিষ্ট স্থানে। যেটার ব্যাপারে জানার পর নাজিম আদিলকে নিয়ে বেরিয়ে পড়ে ওই স্পটে যাওয়ার জন্য, যাতে করে যোগাযোগের মাধ্যমে তারা বাইরে থেকে কোনো সাহায্য আনতে পারে। বাকি 3 জন ওই রুমের দরজা আটকে বসেছিল। অন্যদিকে ওয়ারিও কিন্তু শান্ত ছিল না। সে এখানে থাকা একজনের স্টুডেন্টকে একা ওয়াশরুমে পায় এবং তাকে কামড়ে দেয়। তারপর সে ওই রক্ত নিয়ে তার মুখের উপরে ওই মন্ত্রগুলো লিখতে থাকে, যেগুলো ওই গাছে লেখা ছিল। সাথে সাথে ওই ছেলেটিও পজেস হয়ে যায় এবং পরিণত হয় ওয়ার্ডের মতো আরেকটা জম্বিতে। যার চিৎকার শুনে নাজিম ঠিক করে যে সে এটা দেখতে যাবে। এই সময়ের মধ্যে আদিল যেন ওই স্পটে গিয়ে বাইরের কারোর সাথে যোগাযোগ করে। এদিকে সিকিউরিটি গার্ডও ওই সময় বাইরে থেকে কারো একটা আওয়াজ শুনতে পায়। বাইরে এসে দেখতে পায় দূরে একটা স্টুডেন্ট দৌড়ে যাচ্ছে। সে ভাবে স্টুডেন্টরা এখনো জেগে আছে কেন, এটা চেক করতেই সে বেরিয়ে পড়ে। অন্যদিকে আদিলকে দেখা যায় যে কিনা দোতলায় পৌঁছে গিয়েছিল, তবে সেখানে যাওয়ার পরও তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না।
অন্যদিকে নাজিম গিয়ে পৌঁছেছিল আরেক স্টুডেন্টের রুমে। সেখানে দুজন স্টুডেন্ট রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়েছিল, আরেকজনকে নৃশংসভাবে খাচ্ছিল আরও দুজন স্টুডেন্ট। এরই মাঝে বিছানায় পড়ে থাকা ওই দুজন স্টুডেন্টও কাঁপতে আরম্ভ করে। সে সাথে যারা জম্বিতে অলরেডি পরিণত হয়ে গিয়েছিল তাদের মধ্য থেকে একজন হামলা করে নাজিমের ওপর। নাজিম দৌড়ে পালাতে আরম্ভ করে। এক পর্যায়ে সে অন্ধকারে লুকিয়ে পড়ে, যার ফলে ওই জম্বি দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। তবে আচমকা আরেকটা জম্বি এসে তার ওপর হামলা করে। তখন নাজিম তার হাতে থাকা স্পটলাইটটা চালু করলে ওই আলো কিছুতেই সহ্য করতে পারে না ওই জম্বিটি। তাই তো সে ওইখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সিকিউরিটি গার্ড তখনও পর্যন্ত স্টুডেন্টদের চেক করছিল। হঠাৎ কিছু দূরে সে একজন স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে এগিয়ে আসে। তার কাঁধে হাত রাখতেই ওই স্টুডেন্ট হামলা করে সিকিউরিটি গার্ডের ওপর। অন্যদিকে ওই সময় আরেকজন স্টুডেন্ট টিচারের কাছে আশ্রয়ের জন্য পৌঁছে গিয়েছিল ওয়ার্ডেনের রুমে, যেখানে ওই মুহূর্তে অজ্ঞান নিংকে নিয়ে বসেছিল স্যাম এবং ইলহাম। ইলহাম দরজা খুলতে চাইছিল, তবে স্যাম তাকে দরজা খুলতে দেয় না। তার মনে হচ্ছিল এটা ওয়ার্ডের কোনো ধোঁকা হতে পারে। তারা নিজেদের জন্য কোনো বিপদ ডেকে আনতে চায় না। নিক এমনিতেও পালাতে পারবে না, সে অজ্ঞান। এই নিয়ে তাদের কথা কাটাকাটি চলছিল। এমন সময় এখানে জম্বি চলে আসে এবং ওই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আদিল দোতলার ওই রুমগুলোর একটা রুমের ভেতরে ঢোকার পর জানালার বাইরে ফোন নিতেই একটুখানি সময় যেন নেটওয়ার্ক পায়। ওই সময় আমরা দেখতে পাই আলিয়া গাড়িতে করে বাড়িতে ফিরছিল। তার হঠাৎ করে মনের মধ্যে কেন জানি কু ডাকছিল। এই ব্যাপারে সে ফিজাকে বলেও। এমন সময় তার ফোনে কল আসে আদিলের। তবে সেখানে নেটওয়ার্ক এতটাই বাজে ছিল যে আলিয়া কিছু শুনতেই পাচ্ছিল না। আদিলের গলায় শুধু একটা কথাই শুনতে পারে, ডেঞ্জার। এটা বলা মাত্রই ফোনটি কেটে যায়। ওই সময় আমরা দেখতে পাই আদিলের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তবে পেছনে আওয়াজ শুনে সেই দিকে তাকালে আদিল কাউকেই দেখতে পায় না। এমন সময় আচমকা ওয়ারি তার উপর হামলা করে। আদিল আপ্রাণ চেষ্টা করছিল ওয়ারির হাত থেকে বাঁচার, তবে ওয়ারি তার হাতে কামড়ে ধরে। তখন আদিল তার হাতে বাঁচার জন্য হাতের কাছে ধারালো একটা বস্তু পেয়ে সেটা ঢুকিয়ে দেয় ওয়ারির মাথায়, ফলে ওই ওয়ারি সেখানে পড়ে যায়। ওয়ারির এই আক্রমণে আদিলের ফোনটি পড়ে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, ফলে সে আর কোনো রকম যোগাযোগ করতে পারে না আলিয়ার সাথে। তাই তো সে এই রুম থেকে বেরিয়ে যায়। আর সে বেরিয়ে যাওয়া মাত্রই আমরা দেখতে পাই ওয়ারি আবারও জেগে উঠেছে। এদিকে আলিয়া বারবার কল করার চেষ্টা করছিল আদিলকে, তবে তার ফোন তো বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণে আলিয়া চাইছিল আদিলের হোস্টেলে আবারও ফিরে যেতে। তবে ফিজার মনে হচ্ছিল যে আদিল তাদের সাথে মজা করছে, এমনটি সে প্রায়ই করে থাকে, আর আলিয়া সেই ভাতে পা দিচ্ছে। তবে আলিয়া খুব ভালোভাবে তার ভাইকে চিনত। সে কখন মজা করছে, কখন সে সত্যি বিপদে আছে, এটা সে জানত। আর এই কারণে সে ফিজাকে জোর করতে থাকে গাড়িটি ঘুরানোর জন্য। ফিজাও রাজি হয়ে যায়। এদিকে নাজিম একটা গাছের নিচে ওয়ারিসহ সেই সকল স্টুডেন্টদের দেখতে পায় যারা কিনা অলরেডি এই জম্বিতে পরিণত হয়েছে। তারা সেখানে দাঁড়িয়ে কোনো একটা রিচুয়াল করছিল, যে রিচুয়ালে প্রধান ছিল ওয়ারি। এটা দেখে তার বোঝার বাকি থাকে না যে এটা কোনো রকম ভাইরাস অথবা সংক্রমক রোগ নয়। এখন আদিল ফিরে আসে সে তার বাকি ফ্রেন্ডের কাছে, যেখানে তার হাতের এই ক্ষত দেখে তার জন্য চিন্তিত হয়ে পড়ে ইলহাম এবং তার এই ক্ষতস্থানে ওষুধ লাগাতে থাকে। তার কাছ থেকে ওয়ারির অবস্থা জানার পর তারা ওয়ারিকে নিয়েও বেশ চিন্তিত ছিল। এমন সময় জ্ঞান ফিরে আসে নিকের। তারা নিককে সব সিচুয়েশন বুঝিয়ে বলছিল। ওই সময় আমরা টিচার নাজিমকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ওই ঘরের দিকে এগুচ্ছিল। এমন সময় আচমকা তাকে পিছন থেকে ডাক দেয় ওই সিকিউরিটি গার্ড। সেই ওই রুমে যায় এবং সিকিউরিটি গার্ড তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তাকে খুলে বলে। ওই জম্বিটি তার উপর আক্রমণ করেছিল, যার হাত থেকে বাঁচার জন্য সে বারবার তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলেছে। সে এত নিকট থেকে নিজের মৃত্যু দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সেখানে খাবার দিতে আসা ওই মহিলার বলা কলেজের পেছনে থাকা ওই গ্রামের ঘটনার ব্যাপারে নাজিমকে জানায়। তার মনে হচ্ছিল দুটো ঘটনা একই রকম, ফলে নাজিমও অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তবে সে আগে তার রুমে ফিরে যেতে চাইছিল, যাতে করে বাকি স্টুডেন্টের সাথে মিলে তারা এখান থেকে বাঁচার উপায় বের করতে পারে। এদিকে ওই রুমে থাকে স্টুডেন্টদের অর্থাৎ আদিলদেরকে দেখা যায়, যেখানে স্যাম ডিসকাস করছিল যে কিভাবে কেউ এই জম্বিতে পরিণত হচ্ছে, অর্থাৎ ওয়ারি কিভাবে নিজের দলে এত মানুষকে নিচ্ছে। বাতাসের মাধ্যমে তো এই ভাইরাস ছড়াচ্ছে না, এমনটি হলে তারা তো ওয়ারির সাক্ষীই ছিল যখন সে আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তাই সে এখানে আদিলকে বলে যে সে তো ওয়ারির কামড় খেয়েছে,
তার শরীরের মধ্যে কেমন লাগছে। তার এই প্রশ্ন শুনে আদিল একটু চিন্তিত হয়ে পড়ে, কেননা এতক্ষণ পর্যন্ত সে এই ব্যাপারে কোনো কিছু ভাবেইনি। আর ঠিক তখনই আমরা ওয়ারিকে দেখতে পাই এবং জানতে পারি যে এই ভাইরাস কিভাবে ছড়াচ্ছে। এটা কোনো জম্বি ভাইরাস না যে কামড়ের সাথে সাথে ছড়িয়ে যাবে। কামড়ে তো শুধুমাত্র এই কালো জাদুটি এক শরীর থেকে অন্য শরীরে যাবে, তবে তাকে পুরোপুরিভাবে কালো জাদু নিয়ন্ত্রণে আনতে গেলে মন্ত্র সেই সাথে ওয়ারির আশেপাশে থাকা লাগে। ওয়ারি এখানে নিজের রক্ত দিয়ে হোস্টেলের দেয়ালে ওই মন্ত্র লিখতে আরম্ভ করে। এটা দেখে কিছুটা ওই গাছে লেখা মন্ত্রের মতো ছিল। এখন এরই মাঝে আলিয়া এবং ফিজাও পৌঁছে যায় গেটের কাছে, তবে গেট তো লক করা ছিল। এইদিকে ভেতরে বসে আদিল ভাবছিল যে এতখানে আলিয়াদের চলে আসার কথা, যদি তারা তার কথা শুনে থাকে, আর এই কারণে সে ভাবছিল গেটের কাছে যাওয়া উচিত, গেটটি খুলে দেওয়ার জন্য, যাতে করে আলিয়ারা সহজে ভেতরে প্রবেশ করতে পারে। তবে স্যাম কিছুতেই বাইরে বের হতে চাইছিল না, সে রিস্ক কিছুতেই নেবে না। যা শুনে আদিল বলে তাকে চিন্তা না করতে। আদিল নিজেই যেতে চায় এবং ইলহামও তার সাথে যাবে বলে ঠিক করে। তারা দুজনে ভয়ে ভয়ে আস্তে আস্তে গিয়ে পৌঁছায় সিকিউরিটি গার্ডের ওই ঘরে। সেখানে গিয়ে আদিল বাইরে দাঁড়িয়ে থাকে এবং ইলহামকে বলে ভেতরে গিয়ে চাবি খুঁজতে। ইলহাম ভেতরে গিয়ে চাবি খুঁজছিল, তবে কোথাও সে পাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে আদিলের শরীর খারাপ হতে শুরু করে। ওই মন্ত্রের প্রভাব পড়তে শুরু করে তার উপর, যার ফলে তার রক্ত বমি হয়। তাকে এইভাবে অসুস্থ দেখে ইলহাম তার কাছে ছুটে আসে এবং তাকে ভেতরে এসে রেস্ট নিতে বলে। তখন আদিল বলে যে তার মনে হয় সেও অরির মতো হয়ে যাবে। ইলহাম তাকে এইসব কথা বলতে নিষেধ করে। তখন আরেকজন জম্বি স্টুডেন্ট সেদিকে ছুটে আসলে তারা দুজনে ভেতরে চলে যায় এবং দম বন্ধ করে সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করে, যাতে করে ওই জম্বি কিছুতেই তাদের উপস্থিতির ব্যাপারে টের না পায়। তবে এখানে আদিল ইলহামকে বলে যে আলিয়া আসলে সে যেন নিককে নিয়ে হসপিটালে চলে যায়, তার কথা চিন্তা না করে। এই কথা বলে সে ইলহামকে আর কিছু বলার সুযোগই দেয় না, বরং রুম থেকে বেরিয়ে উল্টো দিকে ছুটতে থাকে, যাতে করে ওই জম্বি তার পিছু পিছু চলে যায়। আর এমনটাই হয়। ফলে ইলহাম সেখানে দাঁড়িয়ে আদিলের করা তার জন্য আত্মত্যাগ দেখতে থাকে। অন্যদিকে এভাবে ছুটতে ছুটতে আদিল আরও কয়েকজন জম্বির সামনে চলে আসে। তাকে জম্বিরা ঘিরে ধরেছিল ঠিকই, তবে তার হাতে ওয়ারির কামড়ের স্থানের গন্ধ শুকে তারা সেখান থেকে চলে যায়। তারা আদিলের ওপর কোনো রকম আক্রমণ করে না। ফলে আদিলও নিশ্চিত হয়ে যায় যে সেও খুব শীঘ্রই তাদের মতোই জম্বি হতে চলেছে। জম্বি তো নয়, এজন্য ডেমান অর্থাৎ শয়তান। এখন এর অন্যদিকে পকেট গেট দিয়ে আলিয়া এবং ফিজাও ভেতরে প্রবেশ করেছিল। এদিকে নাজিম এবং সিকিউরিটি গার্ড বসে ভাবছিল যে তারা কি করতে পারে। তখনই সিকিউরিটি গার্ডের মনে পড়ে যায় যে হোস্টেলে একটা জেনারেটর ছিল, যেটা অনেক আগে বন্ধ করে ফেলে রাখা হয়েছিল, যেটা তীব্র আলোর সম্মুখে ওই ডিমনগুলো আসতে পারছে না। তাই তারা ঠিক করে যে তারা জেনারেটরটি চালানোর চেষ্টা করবে। এখন তারা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে করে জেনারেটরের রুমের দিকে এগুচ্ছিল। ওই সময় আলিয়া এবং ফিজাও মাঠের মাঝখানে ছিল। তারা রক্তের অঞ্জিতে একটা ফুটবল দেখতে পায়। এর উপর রক্ত দেখে তারা একটু অবাক হয়। এমন সময় দূরে গোলপোস্টের স্থানে একজন ছেলে দাঁড়িয়েছিল। তারা ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে আদিল কোথায়। এই কথা জিজ্ঞাসা করতে না করতেই ওই ছেলেটি তাদের ওপর হামলা করে। তারা দুজনই পালানোর চেষ্টা করে, তবে আলিয়া নিচে পড়ে যায়। তাকে ছেলেটি কামড় দিতেই চলেছিল, এমন সময় ফিজা এসে তার মুখে নিজের বেগ বাঁধিয়ে দেয়, যার ফলে ছেলেটি এবার আক্রমণ করে ফিজার উপর। তাদের দুজনেরই চিৎকার শুনে সেখানে গিয়ে পৌঁছায় নাজিম এবং সিকিউরিটি গার্ড। নাজিমের হাতে থাকা ওই স্পটলাইটের সাহায্যে সে ওই জম্বিটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার কাছে ছিল ফিজার বেগটিও, তবে ব্যাগের মায়া না করে তারা সেখান থেকে পালিয়ে আসে। এইদিকে ওই ছেলেটির ভেতরে থাকা শয়তানটি বাকি সাথীদেরকে ডাকতে থাকে। এইদিকে কিছু দূর যাওয়ার পর নাজিম আলিয়াকে জিজ্ঞাসা করে সে কে। তখন আলিয়া তাকে খুলে বলে যে আদিলই তাকে কল করে এই ডেঞ্জারের ব্যাপারে জানিয়েছিল। সে আদিলের ব্যাপারে জিজ্ঞাসা করলে নাজিম বলে তার ওয়ার্ডেনের রুমে থাকার কথা। তাই তো তারা চারজন মিলে ওয়ার্ডেনের রুমের দিকে রওনা হয়। ওই সময় আমরা আদিলকে দেখতে পাই, যে কিনা ওই পকেট গেটের কাছে পৌঁছে গিয়েছিল এবং বাইরে থাকা আলিয়াদের গাড়িটিও দেখা যাচ্ছিল। তবে দেয়ালের লেখা ওই মন্ত্রের কারণে সে তখন এমন একটা পজিশনে ছিল যে সে কোনোভাবেই নিজের উপর থেকে ওই শয়তানের বশ কাটাতে পারছিল না। অন্যদিকে রুমে বসে স্যাম ভাবছিল যে হয়তোবা ইলহাম তাদেরকে ফেলে রেখেই চলে গিয়েছে।
নিক তাকে এই ধরনের চিন্তা করতে মানা করে। তখনই সেখানে আলিয়াকে নিয়ে নাজিম চলে আসে। আলিয়া আদিলের কথা জিজ্ঞাসা করলে স্যাম জানায় সে সিকিউরিটি গার্ডের রুমে গিয়েছে চাবি নেওয়ার জন্য। সিকিউরিটি গার্ড তখন বলে সে চাবি তো নিজেই সাথে করে নিয়েছে। তখনই সেখানে চলে আসে ইলহাম। আলিয়া ইলহামের কাছে জিজ্ঞাসা করে আদিলের ব্যাপারে। ইলহাম কোনো উত্তর দিতে পারছিল না। শেষমেশে জানায় যে আদিলও ওয়ারির মতো হয়ে গিয়েছে, যার শুনে আলিয়া তো একদমই ভেঙে পড়ে। সে তখনই রুম থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে ফিজা তাকে কোনো মতে সামলে নেয়। সে সেখানেই বসে কাঁদছিল। তখনই স্যাম হঠাৎ করে ইলহামকে এর জন্য দায়ী করতে থাকে। তার মনে হচ্ছিল বাইরে যাওয়ার কারণে আদিলের এমনটি হয়ে গিয়েছে। ভেতরে বসে থাকলে তারা সেফ থাকত। তখন ইলহাম বলে ওঠে যে সে তখনও আরেকজন স্টুডেন্টকে সাহায্য করতে দেয়নি, যে কিনা তাদের কাছে এসে দরজা দাকিয়ে সাহায্য চাইছিল। তার মতো স্বার্থপর ইলহাম কিছুতেই হতে পারবে না। সে শুধুমাত্র নিজের কথাই ভাবে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে সিকিউরিটি গার্ড তাদের দুজনকে থামায়। নাজিম জিজ্ঞাসা করে যে ফিজার গাড়ি কোথায়। ফিজা বলে গাড়ি তো পকেট গেটের সামনে, তবে যে ব্যাগের ভিতর চাবি ছিল সেটা তো একটা জম্বি ছেলের গলায়। যা শুনে এবার তাদের লাস্ট ঠুপটাও শেষ হয়ে যায়। তবে ফিজা বন্ধ জেনারেটরের ব্যাপারে জানার পর বলে যে সে ওই জেনারেটর অন করতে পারবে, আর এর জন্য তার পেট্রোল এবং কিছু জিনিসপত্রের প্রয়োজন। তাদের মধ্য থেকে একমাত্র আলিয়ার কাছেই ফোন ছিল, তাই এবার নাজিম ঠিক করে তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাবে। ফিজা সিকিউরিটি গার্ডের সাথে চলে যাবে জেনারেটরের রুমে। অন্যদিকে ইলহাম এবং স্যাম চলে যাবে পেট্রোল সহ ওই জিনিসপত্র নিতে। অন্যদিকে নাজিম যাবে আলিয়ার ফোন নিয়ে উঁচু স্থানে, যাতে করে নেটওয়ার্ক পেতে পারে। আলিয়া তার ফোন নাজিমের কাছে ছাড়তে চাইছিল না, তাই সে বলে সে নিজেও নাজিমের সাথে যাবে। নাজিমকে বাধ্য হয়ে রাজি হতে হয়। নিক যেহেতু অসুস্থ, তাই তাকে ভিতরে বসে থাকতে বলা হয়। অন্যদিকে তখনও পর্যন্ত ওই শয়তানি শক্তির সাথে লড়াই করে চলেছিল আদিল। ওই শয়তান কোনোভাবেই তার শরীর বশে নিতে পারছিল না। তার ভীষণভাবে কষ্ট হচ্ছিল। তখনই আদিল নিজের সামনে ওয়ারিকে দেখতে পায়, যে কিনা একদমই সুস্থ স্বাভাবিক ছিল। আদিল সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাকে সরি বলে, কেননা সে তাকে রক্ষা করতে পারেনি। সেই সাথে নিজের কষ্টের কথাও বলে, যা শুনে ওয়ারি বলে সে যদি ওয়ারির সাথে চলে আসে, ওয়ারির পথ বেছে নেয়, তাহলে তাকে এই কষ্ট আর সহ্য করতে হবে না। কষ্ট একমাত্র ওয়ারি দূর করতে পারে। এই কথা বলা মাত্রই আদিল তার সামনে নিজেকে সঁপে দেয়। আমরা ওয়ারি আসল রূপ দেখতে পাই। সে নিজের রক্ত দিয়ে আদিলের মুখে আবারও ওই মন্ত্র আঁকে এবং সেটা জোরে জোরে পড়তে থাকে, যার ফলে এবার আদিলও ওই শয়তান দ্বারা প্রজেস্ট হয়ে যায়। অনেক কষ্ট করে ওই জেনারেটর পর্যন্ত পৌঁছে গিয়েছিল সিকিউরিটি গার্ড এবং ফিজা। তারা ভিতরে ঢোকে কোনো মতে শাটার টেনে পৌঁছে যায় ওই জেনারেটরের কাছে। তবে পেট্রোল এবং ওই জিনিসগুলো বাদে এটা অন করা যাবে না। এ কারণে সিকিউরিটি গার্ড বলে সে বাইরে গিয়ে অপেক্ষা করবে ইলহাম এবং স্যামের জন্য। ততক্ষণ পর্যন্ত সে যেন ভিতরেই থাকে। এদিকে আমরা ইলহাম এবং স্যামকে দেখতে পাই। স্যাম বাহিরে পাহারা দিচ্ছিল আর ইলহাম সব জিনিসপত্র নিচ্ছিল। এমন সময় স্যাম দেখতে পায় দুজন শয়তানের বসে থাকা স্টুডেন্ট তাদের কাছে তেয়ে আসছে। ওই মোমেন্টে সে খুবই একটা স্বার্থপরতার কাজ করে। সে ইলহামকে কোনো কিছু বলেই না, বরং সে আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। ইলহাম জিনিসপত্র গুছিয়ে যখন বাইরে আসে, তখন সে হতবাক হয়ে যায়। সেখানে স্যাম নেই, বরং ওই দুইটি জম্বি ছিল, যাদের হাত থেকে কোনো মতে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে সে। ওই সময় সিঁড়ির এক কোণায় স্পটলাইট হাতে নিয়ে লুকিয়ে থাকে স্যাম। এই স্পটলাইট দিয়ে সে খুব সহজেই ইলহামকে সাহায্য করতে পারত, কিন্তু এই পথ বেছে না নিয়ে সে চলে যায় নিকের কাছে। সেখানে গিয়ে সে নিককে জানায় যে ইলহাম অলরেডি মারা গিয়েছে। সে সেটা নিজের চোখে দেখেছে। এখন তাদের এখানে অপেক্ষা করলে চলবে না। নিক যেন তার উপর বিশ্বাস করে এবং তারা দুজন যেন ওই সিক্রেট এন্ট্রেন্স অর্টেক পকেট গেটের কাছে চলে যায়। কোনোভাবেই এই এরিয়া থেকে বেরিয়ে যেতে পারলেই বেঁচে যাবে। অসুস্থ নিক বাকিদের জন্য অপেক্ষা করতে চাইছিল, তবে স্যাম এখানে তাকে ভুলভাল বোঝাতে থাকে। এদিকে আলিয়া এবং নাজিমের সামনে অনেকগুলো জম্বি ছিল। তাদের কাছ থেকে কোনো মতে পালিয়ে তারা উপরের তলায় চলে যায়। উপরের ফ্লোরে গিয়ে বিভিন্ন স্থানে তারা নেটওয়ার্ক খুঁজছিল। কোথাও নেটওয়ার্ক ছিল না। এমন সময় হঠাৎই গুংরানোর আওয়াজ শোনা যায়। তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে আদিল। আদিলকে দেখে আলিয়া তার দিকে এগোতে গেলে নাজিম তাকে আটকে নেয় এবং আদিলকে জিজ্ঞাসা করতে থাকে সে ঠিক আছে কিনা। তবে আলিয়া নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবং আদিলের দিকে এগিয়ে যেতেই সে আক্রমণ করে তাদের দুজনের উপর। সে এখন পুরোপুরি ওই শয়তানের বশে ছিল
নাজিম আপ্রাণ চেষ্টা করছিল তার হাত থেকে নিজেকে বাঁচানোর। সে নাজিমকে ফেলে দিয়ে কামড়াতে যাচ্ছিল, এমন সময় তাকে পিছ থেকে আটকে নেয় আলিয়া। সে ঘুরে আলিয়ার দিকে এগোচ্ছিল ভয়ঙ্করভাবে। আলিয়া তার গলা চেপে ধরে। তখন আলিয়া বারবার নিজের নাম বলতে থাকে। এই নাম নেওয়ার ফলে আদিল কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পায়। সে আলিয়ার নাম নেয়। যমজ ভাই বোনের এই কানেকশনের কারণেই হয়তোবা এটা সম্ভব হয়। আদিল অনেক কষ্টে নিজের হাতকে কন্ট্রোলে আনে, আর এরপর সে আলিয়ার হাত ধরে এবং তাকে প্রমিস করতে বলে যে তার অবর্তমানে সেই তাদের বাবা মায়ের খেয়াল রাখবে। আলিয়াও এখানে তার হাত ধরে প্রমিস করতে থাকে এবং এই শয়তানের সাথে ফাইট করতে বলে। তবে আদিল তা করতে পারে না, তার মাথায় তখনও ওই মন্ত্রগুলো চলছিল, যে কারণে সে এবার আলিয়াকে বাঁচানোর জন্য নিজেই ওই উঁচু স্থান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। ফলে আলিয়া উপর থেকে চিৎকার করতে থাকে। তখনই সেখানে আরও কিছু প্রজেক্ট স্টুডেন্ট চলে আসে। তারা উপরে যখন আলী এবং নাজিমকে দেখে, তখন তাদের উপর হামলা করার জন্য উপরে চলে আসে। এরা সংখ্যায় অনেক ছিল, যে কারণে নাজিম কোনো মতে একটা ঘরে গিয়ে আলিয়াকে নিয়ে লুকিয়ে পড়ে। ওই ক্লাসরুমের দরজায় কোনো রকম লক ছিল না। এমন সময় আলিয়া ভুলবশত একটু শব্দ করে ফেলে এবং প্রজেক্ট হওয়া স্টুডেন্টরা তার উপর হামলা করতে দরজার কাছে চলে আসে। ফলে নাজিম অন্য দরজা দিয়ে আলিয়াকে বেরিয়ে নিয়ে নিচে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই স্যাম এবং নিককে, যারা একটা গাছের কাছে পৌঁছে গিয়েছিল। সামনে ছিল একটা বিশাল বড় মাঠ, যার অপর প্রান্তে ছিল ওই পকেট গেট, যে পর্যন্ত যাওয়ার জন্য তারা ঠিক করে 1, 2, 3 বলে দৌড় দিবে। এর ফলে তারা পকেট গেট পার করতে পারলেই বেঁচে যাবে। নিকো এখানে স্যামের কথা মেনে নেয়। স্যাম 1, 2, 3 বলা মাত্রই নিক দৌড় দেয়, কিন্তু স্যাম দৌড় দেয় না। সে মূলত নিককে একটা চারা হিসেবে ব্যবহার করছিল। নিকের পিছনে জম্বি পড়ে যায়। আশপাশ থেকে জম্বিরা নিকের উপর হামলা করে, আর এই সুযোগে স্যাম এখান থেকে পালিয়ে পকেট গেট পর্যন্ত যেতে চাইছিল। নিক এখানে স্যামের কাছে সাহায্য চাইতে থাকে, তবে সে তো দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তার হাতে ছিল স্পটলাইট, তবে সে কিছু দূর যেতেই পড়ে যায়। তার পিছে থাকা দুটি জম্বি তার উপর হামলা করে। সে প্রথমে ওই স্পটলাইট দিয়ে তাদেরকে আটকাতে পারলেও বেশিক্ষণ পারে না। স্পটলাইটটি বন্ধ হয়ে যায়। কথায় আছে না, যদি কেউ কারো সাথে খারাপ করে তাহলে তার সাথে নিশ্চয়ই খারাপ হবে। স্যামের সাথেও এমনটি ঘটেছিল। প্রথম থেকেই সে স্বার্থপরের মতো ব্যবহার করছিল, আর এ কারণেই সে শেষমেশ শিকার হয় এই পজেসড হওয়া স্টুডেন্টদের। তার কারণেই বেচারা নিকও মারা যায়। এদিকে আলিয়াকে নিয়ে একটা রুমের ভিতরে লুকিয়ে পড়েছিল নাজিম। তাদের পিছু করতে থাকা ওই পজেসড স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট ভিতরে প্রবেশ করে। সে তাদেরকে দেখতে পায় না। তারা কোনো মতে এই যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে ইলহাম ওই জিনিসগুলো নিয়ে দৌড়ে পৌঁছে গিয়েছিল জেনারেটর থাকা ওই রুমের মধ্যে, যেখানে আগে থেকেই ফিজা এবং সিকিউরিটি গার্ড তার জন্য অপেক্ষা করছিল। তার পিছনে থাকা এতগুলো জম্বি দেখে সিকিউরিটি গার্ড সামনে চলে আসে তাকে বাঁচানোর জন্য। এদিকে কিছু জম্বি তাদের উপর হামলা করে, যে কারণে ইলহাম ও ফিজা কোনো মতে শাটার টেনে দেয়। সেখানেও একটা জম্বি বারবার তাদেরকে হামলা করার চেষ্টা করছিল। তারা কোনো মতে ওই জম্বিটিকে বাইরে বার করে দেয়। তবে এরই মাঝে সিকিউরিটি গার্ডও বাইরে থেকে যায়। তাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। সে স্বেচ্ছায় ইলহামকে বাঁচানোর জন্য জম্বির মাঝখানে চলে এসেছিল, আর এভাবে মারা যায় সিকিউরিটি গার্ডও। ফলে ফিজা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জেনারেটর অন করার জন্য সেদিকে এগিয়ে যায়। এদিকে তাদের শাটারের বাইরে পজেসড হওয়া স্টুডেন্টরা বারবার হামলা করছিল। অন্যদিকে নাজিমের মাথায় একটা বুদ্ধি এসেছিল, যে কারণে সে আলিয়াকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং চলে আসে এই হোস্টেলের রান্নাঘরে। সে দরজা খোলার সময় হঠাৎ করে কয়েকটা পজেসড স্টুডেন্ট তাদেরকে দেখে ফেলে। ফলে সেখানে অনেকগুলো জম্বি টাইপের পজেসড স্টুডেন্টরা হাজির হয়ে যায় এবং তাদের ওপর হামলা করতে এগিয়ে আসে। নাজিম কোনো মতে চেষ্টা করছিল তালা খুলে ভেতরে প্রবেশ করার, আর এরই মাঝে একটা স্টুডেন্ট নাজিমের হাতে কামড় দেয়। নাজিম এবং আরিয়া ভেতরে আসলেও নাজিমের হাতে কামড় লেগেছিল। এর মানে নাজিম খুব ভালোভাবে জানত ভেতরে এসে তারা দরজাটি আপাতত ফ্রিজ দিয়ে আটকে দেয়। তবে ওই জম্বিগুলো জানালা ভাঙার চেষ্টা করছিল, ফলে তারা দুজন ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ছিল। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। পজেসড স্টুডেন্ট একদম শান্ত হয়ে যায়। এই জিনিসটা ফিজা এবং ইলহামও লক্ষ্য করে।
তবে ফিজা এসবে সময় নষ্ট না করে সে জেনারেটর ঠিক করার কাজে লেগে গিয়েছিল। এদিকে ভেতরে বসে আলিয়া এবং নাজিমও অপেক্ষা করছিল জেনারেটরটা চালু হওয়ার। এমন সময় ওই রুমের জানালার কাছে এসে পৌঁছায় ওয়ারি, আর এ কারণেই মূলত সব স্টুডেন্টরা শান্ত হয়ে গিয়েছিল। সে এখানে নাজিমের নাম ধরে ডাকতে থাকে, যা শুনে নাজিমও এবার জানালার কাছে এগিয়ে যায়। তখন ওয়ারি বলে তাকে ফলো করতে, তাকে অনুসরণ করলেই নাজিমের কষ্ট চলে যাবে। নাজিম জিজ্ঞাসা করে সে তার কষ্টের ব্যাপারে কি জানে। তখন ওয়ারি বলে সে সব কিছু জানে, তার ছেলে মেয়েকে হারানোর কথা, ওই অ্যাক্সিডেন্টের কথা। সে কি এমন পাপ করেছিল যে তার সাথে এমনটি হয়েছিল, কেন তাকে এতটা কষ্ট সহ্য করতে হলো। এইসব কথা বলে মূলত ওয়ারির ভেতরে থাকা ওই শয়তান নাজিমের ঈমান দুর্বল করার চেষ্টা করছিল। অলরেডি দুর্বল হয়ে গিয়েছিল ওই অ্যাক্সিডেন্টের কারণে। সে এখানে আলিয়াকে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায়। অ্যাক্সিডেন্টের কারণেই সে হারিয়েছিল তার স্ত্রী এবং 2 সন্তানকে। সে মূলত তার স্ত্রী এবং সন্তানদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুরতে বের হয়েছিল। এমন সময় আচমকা একটা ট্রাক এসে তাদের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে। এই ঘটনার কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল নাজিম। এমন সময় তার সামনে ছাড়া অর্থাৎ তার স্ত্রীকে দেখতে পায়, যা দেখে সে ছুটে চলে যায় তার কাছে। অথচ আলিয়া সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। মূলত এটাও ওই শয়তানেরই একটা চাল ছিল, ছাড়ার মাধ্যমে নাজিমকে ম্যানিপুলেট করছিল, তার সাথে পরলোকে গিয়ে তাহলে বাচ্চাদের সাথে সুখে শান্তিতে থাকার জন্য। নাজিমও এখানে ম্যানিপুলেট হয়ে যায় এবং ছাড়ার হাত স্পর্শ করে। সাথে সাথে ছাড়া এক ভয়ানক রূপ নিয়ে তার উপর হামলা করে, যা দেখে নাজিম ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। ওয়ারি বারবার ওই মন্ত্রগুলো পড়ছিল, ফলে নাজিমের অনেক কষ্ট হতে থাকে। যেহেতু আগে থেকে ওই শয়তানি স্টুডেন্টদের মধ্যে থেকে একজন তাকে কামড়ে দিয়েছিল, এক কারণে শয়তান তাকে নিজের অনুসারীতে পরিণত করতে পারছিল, যে কারণটা নাজিম বুঝতে পারে। আর এ কারণেই এই রান্নাঘরের পিছনে থাকা একটা জানালা খোলার চেষ্টা করছিল। এদিকে ওয়ারির ইশারায় জম্বিগুলো আবারও তাদের ওই দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। নাজিম অনেক কষ্টে পেছনের ওই জানালাটি ভেঙে ফেলে। তখন সে আলিয়াকে এখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে বলে। আলিয়া জিজ্ঞাসা করে যে নাজিম কেন তার সাথে যাবে না। তখন নাজিম বলে শয়তান খুব শীঘ্রই তাকে পজেস করতে চলেছে, তাই সে এখন আলিয়াকে মনে করিয়ে দেয় আদিল তাকে কি প্রমিস করিয়েছিল। সে তাকে ওই প্রমিস রাখতে বলে এবং এখান থেকে বেরিয়ে যেতে বলে। আলিও তার কথা মেনে নেয় এবং ওই জানালা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। সাথে সাথে টিচার নাজিম ভিতর থেকে জানালাটি আটকে দেয়। এদিকে হাজার চেষ্টার পরও ফিজা ওই জেনারেটরটি অন করতে পারছিল না, যে কারণে এবার সে অনেকটা হতাশ হয়ে পড়ে। সে কাঁদতে শুরু করে সেখানেই বসে। এদিকে দরজায় 2 দিক থেকে ধাক্কা ছিল পজেসড হওয়া স্টুডেন্টরা। তবে এখনো পর্যন্ত হাল ছাড়েনি নাজিম। সে নিজে রান্নাঘরে ছিল, তাই সে ঠিক করে যে সে নিজে তো মরবেই, সেই সাথে এই পজেসড হওয়া স্টুডেন্টদের নিয়ে মরবে। আর এক কারণে সেখানে থাকা গ্যাসের পাইপের লাইন সে খুলে দেয়। সে বুঝতে পেরেছিল যেহেতু এই স্পটলাইটে এই শয়তানের কষ্ট হয়, এর মানে নিশ্চয়ই আগুনে পুড়ে তাদেরকে মারা যাবে। তাই তো সে গ্যাসের মুখ খুলেছিল এবং একই সাথে আয়াতুল কুরসি পাঠ করছিল। সেই সময় সে নিজেকে সঁপে দিচ্ছিল মহান আল্লাহর নিকটে। সে একটা চেয়ার নিয়ে বসে পড়ে এবং পকেটে থাকা তার ফ্যামিলি ফটো দেখতে থাকে। জিনিসটা সে ঠিক করে নিয়েছিল। এমন সময় অন্যদিকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পজেসড হওয়া স্টুডেন্টরা। তাদের সামনে বসেছিল নাজিম। তারা এখানে ছটফট করতে করতে শান্ত হয়ে যায়, কেননা সেখানে ওয়ারি এসেছিল। ওয়ারির ভেতরে থাকা শয়তান হাসতে হাসতে নাজিমের দিকে এগিয়ে আসে এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে তাকে অনুসরণ করতে। তখনই নাজিম তার দিকে তাকায় এবং নিজের হাতে থাকা গ্যাস লাইটটি বের করে, যা দেখে ওয়ারির ভেতরে থাকা শয়তান কিছু করতে পারার আগেই নাজিম গ্যাস লাইটটি জ্বালিয়ে দেয়, যার ফলে এক বিশাল আকৃতির বিস্ফোরণ সৃষ্টি হয়। সেখানে আগুন ধরে ওয়ারি সহ সব স্টুডেন্টরা মারা যায়। এর মাঝে অনেক চেষ্টার পর ফাইনালি ফিজা জেনারেটরটা জ্বালিয়ে দেয়। তবে যেহেতু ওয়ারি অলরেডি মারা গিয়েছিল, তাই বাইরে থাকা ওই স্টুডেন্টরা ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের ভেতরকার শয়তান শান্ত হয়ে যায়। আলিয়া দাঁড়িয়ে দেখতে থাকে আগুনে জ্বলতে থাকা ওই ঘরটিকে। তার ভীষণ খারাপ লাগছিল নাজিমের জন্য। এখন পরদিন সকাল হতে উদ্ধারকর্মী সেখানে এসে যায়। নিউজে বলা হচ্ছিল আগুন লাগার কারণে এই হস্টেলে থাকা 20 জন স্টুডেন্টেরও বেশি মানুষ মারা গিয়েছে।
এই ইনসিডেন্টে 3 জন সার্ভাইভার রয়েছে আর একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই ঘর থেকে যেখানে আগুন লেগেছিল। আর এই ব্যক্তিটি আর কেউ নয় বরং ওয়ারি ছিল, যেটা আমরা তার হসপিটালের দৃশ্য দেখে জানতে পারি। সে আচমকা চোখ মেলে, যেখানে তার 2 চোখই কালো ছিল। এদিকে বেঁচে যাওয়া আলিয়া, ফিজা এবং ইলহামের কোনো কথাই কেউ বিশ্বাস করছিল না। আর এই ভয়ানক এন্ডিংয়ের মাধ্যমে আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।